ওনার পরিবর্তে আমি ক্লাসটা নিচ্ছি এবং কারণে মূলত দেরি হয়ে গেছে আসতে। যাক, সবাই ওনার মায়ের জন্য দোয়া করবেন যে সুস্থ করেন, আল্লাহ ওনাকে সুস্থ করেন। আজকে আপনাদের ক্লাস হওয়ার কথা নিয়ম নীতি, হোমিওপ্যাথির নিয়ম নীতি, তাই না? জি স্যার। আচ্ছা, আমাকে কেউ একটু বলবেন যে নিয়ম নীতি বলতে আসলে কি বোঝায়? কারণ আপনাদের কারণ কেমন কোনো ধারণা আছে? নিয়ম নীতি বলতে কি বোঝায়? অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। নিয়ম বলতে সাধারণত আমরা বুঝি সুনির্দিষ্ট একটা পদ্ধতি। জি, রাইট। তবে মেডিকেল বা কোনো বিশেষ যেটা বিজ্ঞানের সাথে যুক্ত, সেখানে নিয়ম নীতি জাস্ট, আপনার কথা ঠিক আছে, আমাদের প্রচলিত সমাজে প্রচলিত এরকম ধারণাই ইয়ে এস্টাবলিশড, কিন্তু আহ কোনো বিজ্ঞানের ক্ষেত্রে শুধু এতটুকুতেই বুঝায় না, আর একটু এর সাথে সম্পৃক্ত করতে হয়। হুম। এখানে একটা প্রশ্ন, এখানে যদি কেউ এবার যারা ভর্তি হয়েছেন তারা থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট এই সাবজেক্টটা আছে এই জন্য আমি তাদেরকে ইনভাইট করেছি। যে যারা একদম নতুন ভর্তি হয়েছেন তারাও আসতে পারেন, এই কারণেই আমি তাদেরকে ইনভাইট করেছি আর কি। আমাদের দেখেন, আমরা সমাজে চলাফেরা করে আমাদেরও একটা নিয়ম নীতি মেনে চলতে হয়। যদি নিয়ম নীতি না মানা হয় তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাই না? যেমন বর্তমান সমাজে এই বিশৃঙ্খলা গুলো খুব তৈরি হচ্ছে নিয়ম নীতি না মানার কারণে। আমাদের দেশের একটা প্রচলিত আইন আছে, বিধান আছে, এটাই হচ্ছে আমাদের নিয়ম নীতি। এই নিয়ম নীতি না মানলে তৈরি হয় বিশৃঙ্খলা। যেরকম একটা নিয়ম নীতি আপনি ইদানিং দেখলেন জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় প্রতিদিন কোনো না কোনো কোথাও না কোথাও মব তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রতিদিন কোথাও না কোথাও হরতাল অবরোধ তৈরি হচ্ছে। এগুলো সব হওয়ার কারণ কি? নিয়ম নীতি না মানা। ঠিক আছে, এই সবকিছু না হওয়ার কারণ হচ্ছে নিয়ম নীতি না মানা, সেটা কি আমাদের দেশের প্রচলিত যে আইন কানুন বা নিয়ম সেটা না মানার কারণে হচ্ছে। ঠিক হোমিওপ্যাথিতেও একটা নিয়ম নীতি বলে সাবজেক্ট আছে, যেটাকে বলা হয় প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। ঠিক আছে, হোমিওপ্যাথির মূল নীতি, আসলে সাবজেক্টের নাম দিছে হোমিওপ্যাথির নিয়ম নীতি। আই এম নট এগ্রি অ্যাবাউট দিস টাইটেল। ঠিক আছে, এটা সাবজেক্টটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির মূল নীতি। ঠিক আছে, যদিও ইংরেজিতে প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি লেখা হয়, আহ হোমিওপ্যাথির মূল নীতি। এখানে আমরা মেডিকেলের ভাষায় যদি জানি যে হোমিওপ্যাথির মূল নীতি বা নিয়ম নীতি কাকে বলে, ঠিক আছে, সেটা হয় কি যে কোনো কোনো ব্যক্তি বা মানে এক কথায় কোনো সায়েন্টিস্ট বা কোনো সায়েন্টিস্টের সম্মিলিত প্রচেষ্টায় যখন কোনো বিষয়ে কোনো কিছু আবিষ্কার করা হয় এবং আহ, যেটা সবসময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়, এইটাই হচ্ছে একটু ব্যতিক্রম মেডিকেল বা বিজ্ঞানের ব্যাপারে। সেখানে থাকবে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা বারবার সত্য বলে প্রমাণিত হবে, তাকে প্রিন্সিপালস বলা হয়। যেরকম যেরকম কি, যেমন মধ্যাকর্ষণ শক্তি, তাই না? মধ্যাকর্ষণ শক্তিটা কেমন?
মধ্যাকর্ষণ শক্তি আপনি পৃথিবীর যেখানে যে পরীক্ষা করেন, যেখানেই যে আপনি উপরে কিছু ফেলেন, মাটিতে এসে পড়বে, তাই না? ঠিক আছে, এইটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তির প্রিন্সিপালস, নিয়ম। যে আপনার উপরে ফেললে এটা নিচে নিচেই পড়বে, উপরে ফেললে উপরে চলে যাবে না। ঠিক আছে, হোমিওপ্যাথির এরকম একটা মূল নীতি আছে। হোমিওপ্যাথিরও এরকম একটা মূল নীতি আছে, যে মূল নীতিটাকে বলা হয় কি, সদৃশ বিধান। সদৃশ বিধান, ঠিক আছে। অনেকে সদৃশ্য বলে, সদৃশ্য না, সদৃশ। সদৃশ বিধান, ঠিক আছে। হোমিওপ্যাথির এই মূল নীতিটা শত শত বছর ধরে প্রমাণিত। এটা পৃথিবীর শুরু থেকেই আছে, যে সদৃশ সদৃশকে আরোগ্য করে। ঠিক আছে, এটা পৃথিবীর শুরু থেকেই আছে এবং এখন পর্যন্ত একইভাবেই এইটা আছে। এই জন্য নিয়ম নীতিকে বলা হয় প্রাকৃতিক ল। ঠিক আছে, সায়েন্স যেগুলো আবিষ্কার করে, নিয়ম নীতি যে প্রিন্সিপালস গুলো আবিষ্কার করে, সেই প্রিন্সিপালস কে বলা হয় কি, ন্যাচারাল ল। ন্যাচারাল ল, যেরকম ইয়ার নিউটনের গতিসূত্র, নিউটনের মধ্যাকর্ষণ সূত্র, আইনস্টাইনের যেই থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে, ই সমান এম সি স্কোয়ার, একটা সূত্র আছে যে এনার্জি সমান জিরো। ঠিক আছে, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, হোমিওপ্যাথির ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে প্রিন্সিপালস, যেটা মূল নীতি, প্রিন্সিপালস, সেটা হচ্ছে কোনো কি হবে, এটা সংজ্ঞায়ন করলে হবে যে যখন সেটা বারবার প্রমাণিত হয়। ঠিক আছে, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা তৈরি একটা সিস্টেম যখন বারবার সত্য বলে প্রমাণিত হয়, আবিষ্কৃত কোনো সিস্টেম যখন বারবার সত্য বলে প্রমাণিত হয়, তখন সেটাকে বলে সেই জিনিসটার প্রিন্সিপালস বা মূল নীতি বা নিয়ম নীতি। ওকে, তাহলে মূলনীতির প্রয়োজনীয়তা কি? এটা তো মূলনীতির প্রয়োজনীয়তা কি, এরকম একটা প্রশ্ন আসছে যে হোমিওপ্যাথির মূলনীতি কাকে বলে, হোমিওপ্যাথির মূলনীতির প্রয়োজনীয়তা কি। ঠিক আছে, মানে এখানে প্রশ্ন আছে হোমিওপ্যাথির নিয়ম নীতি কাকে বলে, হোমিওপ্যাথির নিয়ম নীতি প্রয়োজনীয়তা কি, এই প্রশ্নটা আসে। এই প্রশ্নের ক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা কি, এখন এমনি লেখা যাবে না, যেটা আলোচনা করলাম। প্রয়োজনীয়তাটা কি, আপনি যদি হোমিওপ্যাথির নিয়ম নীতি সম্পর্কে আপনার ধারণা না থাকে, বা নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি, এরকম একটা প্রশ্ন আসে। যে আপনার যদি পাঠের প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে, আপনারা ফার্স্ট ইয়ারে দেখবেন যে নিয়ম নীতি এবং অর্গাননের প্রশ্ন প্রায় একই রকম হয়। অ্যাকচুয়ালি নিয়ম নীতি সাবজেক্টটা, নিয়ম নীতি সাবজেক্টটা আহ আলাদা না করে অর্গাননের উপরে বেশি ফোকাস দেওয়াটাই ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, কারণ এই নিয়ম নীতির সমস্ত কথাবার্তা অর্গানন থেকেই না হবে। ঠিক আছে, এবং শুধু এর সাথে কয়েকটা জিনিস, এর সাথে কিছু জিনিস অ্যাড করছে। অ্যাড বলতে এর সাথে কিছু ইতিহাস, মেডিকেলের ইতিহাস, মানে আপনার, সরি, মেডিকেলের ইতিহাস যুক্ত করছে, কোড অফ মেডিকেল এথিক্স যুক্ত করছে।
এইগুলা বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীর জীবনে যুক্ত করছে, বিশেষ করে হ্যানিম্যান, হিপোক্রেটাস, ইবনে সিনা, এই জাতীয় বিজ্ঞানীদের, চিকিৎসা বিজ্ঞানীদের লাইফটা যুক্ত করছে। আপনারা আপনাদের যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছেন আর যারা নিউ ফার্স্ট ইয়ার আছেন, বেশিরভাগের ক্ষেত্রে আমি যতদূর জানি নিয়ম নীতি বই আপনার কাছে বেশিরভাগই আছে গাইড বই। ঠিক আছে, আপনাদের নিয়ম নীতি আবুল মনসুর আহমেদ এবং গুরুদাস সরকার, এটা খুব ভালো বই। এই বইটা আমার ধারণা ম্যাক্সিমামের কাছেই নেই। যাদের কাছে আছে তারা দেখবেন যে এই এটা। আচ্ছা, যাদের ভিডিও ক্যামেরা এবং অডিও অন আছে একটু বন্ধ করে দেবেন। নাজমুল হাসান, আপনার ভিডিও ক্যামেরাটা অন আছে। আচ্ছা, আমি যেই আলোচনাগুলো করতেছিলাম, আপনারা কি বুঝছেন এখান থেকে হোয়াট ইজ প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথির মূলনীতি কাকে বলে সেটা আলোচনা করলাম। এটা পাঠের প্রয়োজনীয়তা এই কারণে দরকার, যেটা বললাম যে আপনারা যারা গাইড বই কিনছেন তারা তো বইটা মানে যে বইটা সিলেবাসে সাজেস্টেড সেই বইটা তো আপনারা কেনেন নাই, যার কারণে পাঠের প্রয়োজনীয়তা আপনারা ওইভাবে গাইডে যা লেখা আছে তাই বুঝবেন। যখন আপনার সিলেবাসে লেখা একটা বই স্টাডি করবেন তখন বুঝবেন যে এর ভিতরে কি কি আছে। তাই আমি সংক্ষেপে বললাম, নিয়ম নীতি বইয়ের মধ্যে কি কি থাকে। নিয়ম নীতি বইয়ের মধ্যে থাকে যে বইটা আছে সেটা থাকে হোমিওপ্যাথির কিছু মূলনীতি। সেই মূলনীতির সাথে পাশাপাশি আছে মেডিকেলের ইতিহাস। ঠিক আছে, মেডিকেল সায়েন্সের ইতিহাস হিপোক্রেটাস থেকে শুরু করে, ঠিক আছে, প্যারাসেলসাস, প্যারাসেলসাস, হিপোক্রেটাস, তারপরে হচ্ছে আপনার ইয়ে ইবনে সিনা, এই জাতীয় চিকিৎসা বিজ্ঞানীদের জীবনী আছে। পাশাপাশি কোড অফ হোমিওপ্যাথিক ইথিক্স, এই টাইপের কিছু বিষয় যুক্ত করা আছে। তো এই বিষয়গুলা যদি আপনারা বই দেখেন তখন এটা বানায় লেখা যায় যে নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি। যেরকম দেখবেন খুব বিজ্ঞ ব্যক্তিরা একটা কথা বলেন যে যেই জাতি তার ইতিহাস জানে না তাদের বোঝানো খুব মুশকিল। ঠিক আছে, তো এই কারণে যদি আপনি মেডিকেল সায়েন্সে পড়েন, মেডিকেল সায়েন্সের ইতিহাস না জানেন তাহলে বোঝানো খুব মুশকিল হবে। আপনারা হোমিওপ্যাথদের কাছে শুনবেন শুনবেন যে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান, কিন্তু কিভাবে চিকিৎসা বিজ্ঞান অনেকেই বলতে পারবে না, কারণ তারা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসটা স্টাডি করে নাই। হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা বিজ্ঞান হলো স্টাডি করে নাই, বুঝছেন? এই কারণে এর প্রয়োজনীয়তাটা, পাঠের নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি সেটা অনেকের কাছেই ধোঁয়াশার মতো লাগে। এই জন্য নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা হচ্ছে যে একটা হচ্ছে ইতিহাস জানা, মেডিকেল সায়েন্সের ইতিহাস। মেডিকেল সায়েন্স তো মহাত্মা হ্যানিম্যানের হাত ধরেই তৈরি হয় নাই। এবং আপনারা আজকে একটা কথা শুনলে হয়তো আমরা বাংলায় বলি না টাসকি খাওয়া, আপনারা টাসকেও খাইতে পারেন। সেটা হচ্ছে, আপনারা কি জানেন হোমিওপ্যাথির যে সদৃশ্য বিধান, হোমিওপ্যাথির যে সদৃশ বিধান এটা হ্যানিম্যানের আবিষ্কার না?
এটা জানেন কে? জি স্যার, শুনেছিলাম একবার। রাইট। এটা শুনেছিলাম একবার না, এটা আপনি আলগামান পড়লেও পাইতেন এই তথ্যটা, হানিম্যান নিজেই বলতেন। জি জি স্যার, জি ওই যে আহ, হ্যাঁ, তাহলে হানিম্যানকে হোমিওপ্যাথির আবিষ্কারক বলা হয় কেন? প্রশ্নটা না, এটা গুরুত্বপূর্ণ না? জি জি স্যার। আচ্ছা, আপনি যদি মেডিকেলের ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে অতীতের অনেক বিজ্ঞানী এই স্বদেশ বিধান নিয়ে কাজ করছেন, কিন্তু এই স্বদেশ বিধানের যে ইমপ্লিমেন্টেশন, এই স্বদেশ বিধানের যে প্রায়োগিক বিষয়, কিভাবে প্রয়োগ করতে হবে, এই স্বদেশ বিধানটা কিভাবে কাজ করে, এক কথায় স্বদেশ বিধানটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটারে কিভাবে প্রয়োগ করা যায়, এই ধারণাটা তারা আবিষ্কার করতে পারেন না। যেমন আপনাদের কি মনে হয় যে আপেলটা নিচে পড়ে কেন, এটা খালি নিউটনের মাথায় আসছে, দুনিয়ায় কারো মাথায় আসে নাই? যেই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হলো যে উপরে ফেললে নিচে পড়ে কেন, ঠিক আছে, এটা কি শুধু নিউটনের মাথায় আসছে? দুনিয়াতে আর বহু মানুষের মাথায় আসে নাই? আসছে, কিন্তু তারা উত্তর খুঁজে পায় না যে কেন, ঠিক আছে, কিন্তু নিউটন এটার উত্তর খুঁজে পাইছে যে ও এই কারণে এটা হচ্ছে নিচে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিউটন এটা বুঝতে পারছেন এবং সেটা উনি বারবার সেই কারণগুলো পরীক্ষা করে ব্যাখ্যা করে সেটার প্রমাণ সহ উনি এটাকে সূত্র, প্রাকৃতিক ল হিসাবে, প্রিন্সিপালস অফ আপনার হচ্ছে মানে মধ্যাকর্ষণ শক্তির প্রিন্সিপালস হিসাবে এটাকে ইস্টাবলিশ করতে পারছে। ঠিক হ্যানিম্যান এই কাজটাই করছে, হ্যানিম্যান এই কাজটাই করছেন। তিনি তার আগেও অনেকেই এটা এই এই স্বদেশ বিধান নিয়ে গবেষণা করছেন এবং স্বদেশ বিধানটাকে পরীক্ষা নিরীক্ষা ওনারাও করছেন, করে মতামত দিচ্ছেন যে বাবা এই স্বদেশ বিধান খুব ডেঞ্জারাস জিনিস, এটা নিয়ন্ত্রণ করা যায় না। এটা ভালো, একদিক দিয়ে ভালো, অনেকেই মতামত দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের। আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে। আর আপনাদের অনেকেই নতুন মানে যুক্ত হয়েছেন, ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল না, ক্লাসটা নেওয়ার কথা ছিল আমাদের শারমিন ম্যাম, ওনার মা অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছেন, যার কারণে আমি ক্লাসটা নিচ্ছি। ওনার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ দ্রুত সুস্থ করেন, সুস্থতা দান করেন। ক্লাসটা আমি নিচ্ছি এই কারণে, আমি জানি না আপনাদের, আমি তো ক্লাস নেই না, আমার ক্লাসটা আদৌ আপনাদের ভালো লাগবে কিনা সেটাও আমি বলতে পারি না, ঠিক আছে, আমি শুধু চেষ্টা করতেছি যেন আপনাদের একটু বুঝাইতে পারি। সেই কারণে যেটা হয় যে হোমিওপ্যাথির মূল নীতি নিয়ে অনেকেই কাজ করছেন, তারা মতামত দিচ্ছেন যে হ্যাঁ এটা পদ্ধতি হিসেবে খারাপ না, কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না, এটাকে প্রয়োগটা খুব ঝামেলাপূর্ণ, ঠিক আছে, মানে অর্থাৎ সদৃশ্য বিধানে ওষুধ দিলে হয় তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে রোগ এমন বেড়ে যায় যে এটা নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক আছে। হিপোক্রেটাস উনিও এই মতামত দিচ্ছেন যে যাদেরকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় সবাই এই বিষয়টা নিয়ে কাজ করছেন, তা না। হানিম্যানকে এই জন্য হোমিওপ্যাথির হোমিওপ্যাথির জনক বলা হয় এই কারণে যে হোমিওপ্যাথির মূল নীতিটা উনি আবিষ্কার করেন নাই, মানে যেটা স্বদেশ বিধান সেটা উনি আবিষ্কার করেন নাই, ওনার আগে অনেকেই কাজ করছেন বললাম,
যেটা পৃথিবীর শুরু থেকেই ছিল, কিন্তু এটারে একটা নীতির উপরে, বিজ্ঞান দ্বারা একটা নীতির উপরে, বিজ্ঞানের একটা নীতি হিসাবে এটাকে ইস্টাবলিশ করছেন হ্যানিম্যান। সেটা কি? সেটা হচ্ছে যে এটার প্রয়োগ পদ্ধতি, এটার নিয়ন্ত্রণ পদ্ধতি, এটার ফিউচারটা কি হবে, ওষুধ কিভাবে প্রয়োগ করলে মানুষকে আরোগ্য সঠিক এবং নির্মল আরোগ্য হবে। ঠিক আছে, এই জন্য দেখেন হ্যানিম্যান অর্গাননের প্রথম সূত্রে কি বলছেন, যে একজন চিকিৎসকের একমাত্র এবং একটা মহান দায়িত্ব হচ্ছে রোগীকে বিনা কষ্টে, কষ্ট না দিয়ে আরোগ্য করা, নির্মল ভাবে আরোগ্য করা। এই যে উনি বলছেন বিনা কষ্টে, এই কথাটা উনি এমনি নিয়ে আসেন না। যে সবাই আগে মনে করত যে হোমিওপ্যাথিক একটা কষ্টদায়ক ট্রিটমেন্ট সিস্টেম, অর্থাৎ এটার ওষুধ খাইলে রোগ এমন বাড়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। অ্যানিমেলের আগে যারা ছিলেন তারা এটাই জানতেন, এই জন্য ওনাকে এই শব্দটা ব্যবহার করতে হয়েছে, যে বিনা কষ্টে, কষ্ট না দিয়ে আরোগ্য করা। বুঝছেন? হোমিওপ্যাথিকে একটা নীতির উপরে এস্টাবলিশ করছে হ্যানিম্যান, এই কারণে ওনাকে বলা হয় হোমিওপ্যাথিক জনক। আপনি যেইখান থেকে আমি কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি। নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা অনেকগুলো প্রয়োজনীয়তা আছে। একটা হচ্ছে সর্বপ্রথম যেটার উপরে প্রতিষ্ঠিত হয়, একটা নীতির উপরে যে হোমিওপ্যাথি চলে, সেটা আমাদের জানতেই হয় ডাক্তারদের। যদি না জানি আমরা, তাহলে আমাদের চিকিৎসা কাজে স্বাভাবিকভাবে ভুল হবে। নিয়ম নীতি পাঠ করলে আমরা মেডিকেলের হিস্টোরি গুলো জানতে পারি, হোমিওপ্যাথির হিস্টোরি গুলো জানতে পারি। ঠিক আছে, এবং হোমিওপ্যাথির যে মূল নীতিগুলো আছে আমরা সেটা জানতে পারি। একটা রোগী কিভাবে আরোগ্য করে তুলতে হয় সেটা জানতে পারি, যার কারণে আমাদেরকে নিয়ম নীতি পাঠ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, যে হোমিওপ্যাথির নিয়ম নীতি নিয়ম নীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি সেটা সম্পর্কে আমি এতক্ষণ একটু বেশি আলোচনা করে ফেললাম, যদিও এত আলোচনার প্রয়োজন ছিল না। আজকে আপনাদের পরীক্ষার সিস্টেম অনুযায়ী আরেকটা কোশ্চেন আসতে পারে যে নিয়ম নীতি ও মতামতের মধ্যে পার্থক্য কি। এটা সিম্পল ব্যাপার, নিয়ম নীতি কাকে বলে সেটা লিখবেন, আর মতামত কাকে বলে সেটা লিখলেই পার্থক্যটা হয়ে যায়। আমি তো এতক্ষণ বললাম যে কোনো ব্যক্তি বা উম, ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় যখন কোনো বিষয়ের উপর যে সকল বিধি নিষেধ বা ব্যবস্থা আবিষ্কৃত করা হয়, এবং ওই সকল বিধি নিষেধ ব্যবস্থাগুলা পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বারবার সত্য বলে প্রমাণিত হয়, সেটা হচ্ছে নিয়ম নীতি। সেটাকে বলে নিয়ম নীতি। ঠিক আছে, বা প্রিন্সিপালস বলা হয়। আর যখন ওই কাজটাই যখন করা হয় কিন্তু সেটা বারবার সত্য বলে প্রমাণিত হয় না, মাঝে মাঝে হয়, হ্যাঁ মাঝে মাঝে হয় না, এইটাকে বলা হয় মতামত। কথা বলছেন? নিয়ম নীতি আর মতামতের মধ্যে ডিফারেন্স আছে। নিয়ম নীতি যতবার আপনি যতবার আপনি এক্সপেরিমেন্ট করবেন ততবার একই রেজাল্ট আসবে। ঠিক আছে, আর মতামতটা যতবার এক্সপেরিমেন্ট করেন ততবারই একরকম ফলাফল নাও আসতে পারে। এই জন্য বলা হয় অমুক বিজ্ঞানী মত দিয়েছেন, অমুক বিজ্ঞানী মত দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা নোট দিয়ে দিব আপনাদের। নোটটা আমি পেলাম কোথায় এখন প্রশ্ন। আমি আমার কম্পিউটার খুঁজে দেখলাম যে অনেক আগে করা আমার কম্পিউটারে নোটটা ছিল। ঠিক আছে, আমি সেখান থেকে যখন ম্যাডাম আমাকে মেসেজ পাঠালেন যে উনি আজকে ক্লাস নিতে পারবেন না, তখন আমি এটা খুঁজে বের করলাম।
ঠিক আছে? জি স্যার, নোটটা দিলে আমাদেরও ভালো হবে। হ্যাঁ, তবে প্রশ্নগুলো এখান থেকে আসে, নোটটা তো অবশ্যই দিব। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে হোমিওপ্যাথি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসতে পারে যে হোমিওপ্যাথির আবিষ্কারকের পূর্ণ নাম ইংরেজিতে লেখো। এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে, ম্যাক্সিমাম সময় আসে, কারণ আপনি যেটা অধিকাংশ মানুষ হানিম্যানের নাম জানেই না ভালো। ওনার পূর্ণ নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। হ্যাঁ, তবে হ্যানিম্যান বানানটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, দেখে নিবেন, আপনারা এটা একটু মুখস্থ করে যাবেন। ঠিক আছে, হ্যানিম্যান বানানটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। বাংলাতে আমরা হ্যানিম্যান বলে, কেউ হ্যানিম্যান বলে, কেউ হ্যানিম্যান, কেউ হানিম্যান বলে। ঠিক আছে, এটা একটা জার্মান শব্দ, তো এর উচ্চারণ বাংলাতে অ্যাপ্রোপ্রিয়েট করা খুব টাফ। ঠিক আছে, ওটার বানানটা আছে HAHNE। ঠিক আছে, HAH, এইখানেই প্যাচটা বাদে আর কি। একটা হচ্ছে শেষের দিকে আছে MANN, হ্যানিম্যান, ডাবল N আছে শেষে, হ্যানিম্যান। এই কারণে বানানটা আপনারা ওই ইয়েতেও দেখে নিতে পারেন, ইংরেজি বানানটা। এটা কিন্তু এটা কিন্তু প্রশ্নে খুবই কমন এবং স্বাভাবিক। কমন আসাটা অস্বাভাবিক কিছু না। হোমিওপ্যাথি পড়বেন আর হ্যানিম্যানের বানানটা জানবেন না, নামটা জানবেন না, এটা তো হইতে পারে না। ঠিক আছে, অনেকে আছে ডিএসএমএস পড়েন, কেউ ডিএসএমএস এর মানে জানেন না, এটা আপনাদের ইয়েতে আসবে, ফট করে ধরে ফেলবে ভাইভাতে। এখানে আপনারা সবাই জানেন ডিএইচএমএস মানে জানেন? জি স্যার, আমি জানি। বলেন তো, জানেন? অনেকে হয়তো না জানা থাকতে পারে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। যেটাই, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা এটা কিন্তু আপনাদের ভাইভাতে এই প্রশ্নটা কমন আসে, এই দুইটা প্রশ্নই আসে, এবং লিখিত অনেক সময় শর্ট কোশ্চেন আকারে আসে। ঠিক আছে, 1 নাম্বার থাকে, এরকম 5টা কোশ্চেন থাকে, এরকম আসে। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আসে যে হোমিওপ্যাথি কি। ঠিক আছে, হোমিওপ্যাথি কি, বা হোমিওপ্যাথির সংজ্ঞা দাও, হোমিওপ্যাথির যে একটা চিকিৎসা বিজ্ঞান বা বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা প্রমাণ করো। এই প্রশ্নটা আসে, স্বাভাবিক, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক যে হোমিওপ্যাথি কি, এই প্রশ্নটা আসবে, তাই না? আপনি হোমিওপ্যাথি পড়বেন, হোমিওপ্যাথি কি সেটা তো জানতেই হবে। ঠিক আছে, এবং হোমিওপ্যাথি যে একটা সায়েন্স, ঠিক আছে, সেই সেটা একটা প্রমাণ প্রমাণ করে যে হোমিওপ্যাথি একটা সায়েন্স। যারা গাইড বই পড়েন তাদের সাথে আমাদের এই প্রশ্নগুলোর মিল পাবেন খুব কম, কারণ আমরা একটু গভীর থেকে আলোচনা করার চেষ্টা করছি। হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি, ঠিক আছে, এটা একটা আহ, গ্রিক শব্দ। হোমিও, হোমিওসিস, হোমিওসিস এখান থেকে তৈরি। ঠিক আছে, হোমিওসিস এবং প্যাথোস, এই দুইটা শব্দের সমন্বয়ে একটা তৈরি। ঠিক আছে, হোমিওসিস এবং প্যাথোস। ঠিক আছে, হোমিওসিস শব্দের অর্থ হচ্ছে সদৃশ। ঠিক আছে, সদৃশ, একই রকম। আর প্যাথোস শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ। ঠিক আছে, রোগ বা দুর্ভোগ। ঠিক আছে, তাহলে হোমিওসিস কি দাঁড়ালো? সদৃশ দুর্ভোগ। দুর্ভোগ মানে রোগ, মানে সদৃশ রোগ।
ঠিক আছে, এবং হোমিওপ্যাথি শব্দটা এই ক্ষেত্রে হনিম্যান এই জন্য ব্যবহার করছেন যে সদৃশ রোগ দ্বারাই যেহেতু এখানে আরোগ্য করা হয়। আপনারা জানেন যে হোমিওপ্যাথির যে ওষুধ যেগুলা, সেগুলা ওই রোগটাই হচ্ছে ওই রোগের ওষুধ। যে রোগটা হয় ঠিক সেই রোগের অনুরূপ একটা কৃত্রিম রোগ তার ওষুধ, একটা কৃত্রিম রোগ তার ওষুধ। ঠিক আছে, অর্থাৎ সদৃশ্য একটা ওষুধ। যেরকম আমাদের পায়ে যদি কাটা ফোটে, তাহলে আমরা একটা সুই দিয়ে কাটাটা তুলি, কাটাটাও চোখা, সুইটাও চোখা। ঠিক আছে, সেটাও বিদ্ধ করা যায়, এটাও বিদ্ধ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক কাটা, আর একটা হচ্ছে কৃত্রিম তৈরি সুই, সুই বা সুচ। ঠিক আছে, ঠিক একই রকম হোমিওপ্যাথিতে মূল রোগ এবং কৃত্রিম রোগ, যেটা বৈশিষ্ট্য প্রায় একই রকম, কিন্তু দুইটা আলাদা। ঠিক আছে, তাহলে হোমিওপ্যাথি হচ্ছে স্বদেশ বিধান, এই কারণে বলা হয় হোমিওপ্যাথি মানে হোমিওস। এটা একটু মনে রাখবেন, হোমিওস মানে কি বললাম, স্বদেশ। আর প্যাথোস মানে, প্যাথোস মানে হচ্ছে দুর্ভোগ বা রোগ পদ্ধতি, এগুলো বোঝায়। তার মানে স্বদেশ দুর্ভোগ বা স্বদেশ রোগ। ঠিক আছে, মানে এই জন্যই হোমিওপ্যাথিকে বলা হয় স্বদেশ, মানে স্বদেশ পন্থায় আরোগ্য। এটা হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথিকে এবার বলা, আর এই প্রশ্নটা শেষে থাকে যে হোমিওপ্যাথি একটি চিকিৎসা মানে একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রমাণ করো। ঠিক আছে, এই প্রশ্নটা থাকে যে হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এইটা প্রমাণ করতে হলে তো আপনাকে আগে জানতে হবে যে বিজ্ঞান কি, বিজ্ঞান কি করলে সেটা বিজ্ঞান হয় নাকি, এবং সেই রুলসটাকে প্রমাণ করার সেটা বুঝে দিলেই হয়। যেটা হচ্ছে বিজ্ঞান কি এবং কোন নীতিগুলো থাকলে তাকে বিজ্ঞান বলা হয়, সেই নীতিগুলা হোমিওপ্যাথিতে আছে কিনা, এইটা প্রমাণ করতে পারলেই তো হয়ে যায়, তাই না? তো বিজ্ঞান কি, প্রাথমিকভাবে আমাদের জানতে হবে বিজ্ঞান কি, বিজ্ঞানের কাজটা কি। হম, তাহলে আমাদের প্রথমে জানতে হবে বিজ্ঞানের সংজ্ঞা। ঠিক আছে, এবং কি কিভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান কাজটা পরিচালনা হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি যে হোমিওপ্যাথি যে একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, তা প্রমাণ করতে হলে আমাদের প্রথমে বিজ্ঞানের সংজ্ঞা এবং কিভাবে কোনো বিষয় বৈজ্ঞানিক সমর্থনযোগ্য হয়, অর্থাৎ কিভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা হয়, সেটা জানতে হবে। বিজ্ঞান হলো কি প্রাকৃতিক একটা, প্রকৃতিতে ঘটা কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটনা সম্বলিত জ্ঞান, অর্থাৎ সেটাই বিজ্ঞান, যে প্রকৃতিতে একটা ঘটনা ঘটতেছে, বারবার ঘটতেছে, সেটা কিভাবে ঘটতেছে সেইটার, সেটা সম্পর্কে একটা জ্ঞান। মানে বিজ্ঞান হলো একটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত জ্ঞান, যার সাহায্যে প্রকৃতিতে ঘটা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা প্রদান করা যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে বিজ্ঞান, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত জ্ঞান। বিজ্ঞান হচ্ছে প্রমাণিত একটা জ্ঞান, যেটা ওই ঘটনাটা কিভাবে ঘটতেছে সেটা ব্যাখ্যা করে। তো বিজ্ঞানীরা সাধারণত আহ কোনো বিষয় বা বৈজ্ঞানিক ভাবে সমর্থনের জন্য কোনো বিষয় তিনভাবে কাজ করে থাকেন। একটা হচ্ছে বর্ণনামূলক গবেষণা পদ্ধতি, সহ সম্পর্কিত গবেষণা পদ্ধতি এবং পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি। ওনারা এই তিনটা পদ্ধতিতে কাজ করে থাকেন। মহাত্মা হ্যানিম্যান যেহেতু একজন চিকিৎসা বিজ্ঞানী, শুধু একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন না, মহাত্মা হ্যানিম্যান কিন্তু একজন রসায়নবিদ ছিলেন। উনি একজন রসায়ন বিজ্ঞানীও ছিলেন। আপনারা এটা অনেকেই জানেন বা অনেকে জানেন না
যে হ্যানিম্যান কিন্তু খালি চিকিৎসা বিজ্ঞানের জনক তা না, উনি একজন রসায়নবিদ ছিলেন, ওনার রসায়নের সূত্রও আছে। এক সময় এটা এখন আছে কিনা জানি না, এক সময় এটা 9-10-এও পড়ানো হতো তার সূত্র, সেটা হচ্ছে পারদ গলানোর সূত্র। ঠিক আছে, পারদ গলানোর সূত্র হ্যানিম্যানের আবিষ্কার করা। যেরকম আপনারা আইনস্টাইনের সূত্র পড়েন, নিউটনের সূত্র পড়েন, কেমিস্ট্রিতে হ্যানিম্যানের আবিষ্কৃত পারদ গলনের সূত্রটাও একসময় ক্লাস 9-10-এর বইতে পড়ানো হতো। এখন আছে কিনা আমি জানি না, পড়ানো হয় কিনা জানি না, কিন্তু তার সূত্র ছাড়া পারদ আপনি গলাইতে পারবেন না এখন পর্যন্ত। বিকল্প কোনো সূত্র আবিষ্কার হয় নাই, ওইটাই সূত্র। ঠিক আছে, হ্যানিম্যান আগের থেকেই উনি বিজ্ঞানী ছিলেন, রাসায়নবিদ ছিলেন, তাই তিনি জানতেন যে কিভাবে বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে হয়, সেটা উনি আগের থেকেই জানতেন। এই জন্য হোমিওপ্যাথিতেও তিনি বৈজ্ঞানিক অনুসন্ধানের নীতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। উনি কিভাবে পালন করছেন সেটা এবার আমরা একটু জানি, যে বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে, বর্ণনামূলক গবেষণা পদ্ধতি, সহ সম্পর্কিত গবেষণা পদ্ধতি এবং পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি। বর্ণনামূলক গবেষণা পদ্ধতি কি? সেটা হচ্ছে এই পদ্ধতিতে সমস্যা বা প্রশ্নের সাপেক্ষে কোনো বিষয়ের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হয়। যেরকম আমরা যদি উদাহরণস্বরূপ ধরি, ব্যাঙের জীবন চক্র কিভাবে চলে সেটা বোঝার জন্য কি করতে হয়, দীর্ঘ সময় ধরে কিছু ব্যাঙকে পর্যবেক্ষণ করা হয়। ব্যাঙ কিভাবে ডিম দেয়, বংশ বিস্তার করে, বয়সপ্রাপ্ত হয়, ঠিক আছে, কতদিন সময় লাগে, ইত্যাদি ইত্যাদি গুলা খুব নিবিড় ভাবে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়। তারপরে সেই আহ তথ্যের ভিত্তিতে ব্যাঙের জীবন চক্র নির্ধারণ করা হয়। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা কি? তার মানে এখানে আমরা বুঝাতে পারতেছি কি, যে হোমিওপ্যাথিতে যে উনি আবিষ্কার করছেন, এটা যে সায়েন্স, উনি এই পদ্ধতিটা ব্যবহার করছেন, উনি দীর্ঘদিন ধরে একটা ওষুধের এক্সপেরিমেন্ট করছেন এবং সেটাকে ম্যাথমেটিক্যালি লিপিবদ্ধ করছেন। আরো কি করছেন, উনি এই ওষুধটা কিভাবে কাজ করে তার একটা নীতি উনি অর্গাননে লিখে রাখছেন। এটা একটা পর্যবেক্ষণ, এই পদ্ধতিটা উনি অনুসরণ করছেন। দ্বিতীয় কি, সহ সম্পর্কিত গবেষণা পদ্ধতি। এই পদ্ধতিতে দুটি চলকের মাধ্যমে নিয়ামকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়। যেরকম ব্যাংকগুলোর, ওই যে ব্যাংকের কথা বললাম, ব্যাংকগুলোর উপর রাসায়নিক বর্জ্য কি প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে কিছু ব্যাংকে স্বাভাবিক পরিবেশে পর্যবেক্ষণ করা হয়, আর কিছু ব্যাংকে রাসায়নিক বর্জ্য নির্গত হয় এমন পরিবেশে পর্যবেক্ষণ করা হয়। যেরকম এর আগের বার জানলাম যে ব্যাঙের জীবন চক্রটা কেমন, সেটা আমরা পর্যবেক্ষণ করলাম। এখন এই ব্যাঙের উপরে রাসায়নিক প্রভাব কিভাবে কাজ করে সেটার জন্য কি করতে হয়, দুইটা ভাগে ভাগ করে কিছু ব্যাংকে স্বাভাবিক পরিবেশে রাখতে হয়, কিছু কিছু ব্যাংকে রাখতে হয় যেখানে রাসায়নিক বর্জ্য আছে, ঠিক আছে, সেই সব জায়গাতে রাখলে কি হয়, কিছুদিন পরে উভয় ব্যাঙের উপরে তথ্য সংগ্রহ করে, ঠিক আছে, আহ সংগ্রহ করা হয় এবং সেটা বোঝা যায় যে কোন ব্যাঙের মানে কোন পরিবেশে ব্যাঙ কেমন থাকে। ঠিক একইভাবে একটা বিজ্ঞানে একটা জিনিস জানা যায়, যে যেই মানুষগুলা মোটা হয় তাদের হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে। কিভাবে জানা যায়? বহু সংখ্যক মোটা মানুষের উপরে অনুসন্ধান করে এভাবে দেখা গেছে যে মোটা মানুষের হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে, ওই যে ব্যাঙের যেভাবে ইয়ে করে। হ্যানিম্যান যখন আহ হোমিওপ্যাথি আবিষ্কার করেন, ঠিক আছে, তখন তিনি এই পদ্ধতিগুলো অনুসরণ করেন। যে আহ, যেমন দেখবেন যে আপনার মেডিকাতে লেখা থাকে পালসেটিলার রোগী মোটা থলথলে, ক্যাপসিকামের রোগী মোটা হয় থলথলে হয়, এবং এই দুইজনই মোটা, কিন্তু দুইজনের মধ্যে ডিফারেন্সটা কি, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা মোটা হয়। ঠিক আছে, এইগুলা কি উনি পর্যবেক্ষণ করছেন না, যেভাবে বৈজ্ঞানিক নীতিগুলা পর্যবেক্ষণ করা হয়? জি স্যার,
পর্যবেক্ষণ আর করতে বসে। হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি। উনি এইটাও করছেন। পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি কি? এটা কয়েক ধাপে সম্পন্ন হয়। সেটা হচ্ছে প্রশ্ন বা সমস্যা গ্রহণ এবং বিশ্লেষণ, প্রশ্ন বা সমস্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য বিশ্লেষণ, তথ্য উপাত্তের সাথে প্রশ্ন ও সমস্যার তুলনা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং ফলাফল প্রকাশ। এই 6টা ধাপে পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি হয়ে থাকে বৈজ্ঞানিক। যেরকম একটা ইয়েতে দেখেন, আমি এখানে তো অনেক আগে নোট করছিলাম, আমার মনে নাই, কিন্তু মারাত্মক এখানে ইয়ে দেওয়া আছে। আলসার যে রোগটা হয়, সেই আলসারের রোগের আহ ওষুধ আবিষ্কার করার জন্য 2005 সালে মার্শাল ও রবিন নামক দুজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান কিসের জন্য? আলসারের চিকিৎসার আবিষ্কারের জন্য। তারা দেখতে পান যে এইচ পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া আলসারের জন্য দায়ী। তো তারা দাবি করেন অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা যাবে না। একটি বিজ্ঞান সেমিনারে তারা তাদের এই দাবি উপস্থাপন করেন, কিন্তু প্রমাণ না থাকায় তাদের দাবিটি প্রত্যাখ্যান করা হয়। কথা বুঝছেন? অর্থাৎ বিজ্ঞান প্রমাণ চায়, কিন্তু এই মার্শাল এবং রবিন তারা যে দাবি করলো যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া মানে আলসারের ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব নয়, এই জন্য কি হলো, বিজ্ঞান সেমিনারে তাদের দাবিটা সবাই উড়ায় দিল, কেউ মানে নিল না। পরবর্তীতে তারা ইঁদুরের পেটে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেখানেও চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এমন অবস্থায় মার্শাল নিজের পেটে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে প্রমাণ করতে সক্ষম হন যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আলসার সৃষ্টি করতে পারে, এবং তিনি অ্যান্টিবায়োটিক দ্বারা উনি দাবি করেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা যাবে। ঠিক আছে, মানে উনি যেটা আবিষ্কার করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে আলসার হয়, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে এইচ পাইলোরি। ঠিক আছে, আহ, আহ, এবং তিনি যে নিজে ওই ব্যাকটেরিয়ার ওষুধটা ওই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নিজেই নিজের শরীরে প্রয়োগ করেন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ হন। ঠিক আছে, ঠিক হানিম্যান দেখেন এই কাজটাই করছিল হোমিওপ্যাথি আবিষ্কারের সময়। ঠিক আছে, কিন্তু এই একই কাজ করে একজনের দেওয়া হচ্ছে নোবেল, আর একজনের অস্বীকার করা হচ্ছে। এই গবেষণার জন্য মার্শাল ও রবিনকে চিকিৎসা বিজ্ঞানে 2005 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। উপরোক্ত তথ্যাদি বিশ্লেষণ করলে দেখা যাবে মহাত্মা হ্যানিম্যানের প্রতিটি কার্যক্রম বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক নিয়ম মেনেই প্রমাণিত, এবং হোমিওপ্যাথি নিয়ে তার যাত্রাটি হয়েছে সিনকোনা নিজের শরীর প্রয়োগের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ সিনকোনা ওষুধ এইভাবে নিজের শরীরে উনি প্রয়োগ করেন, প্রয়োগ করে প্রমাণ করেন যে হোমিওপ্যাথি সদৃশ বিধান কিভাবে কাজ করে। এই জন্য হ্যানিম্যানকে তিরস্কার করা হয়। আর মডার্ন সায়েন্স কি করে? মডার্ন সায়েন্স হচ্ছে এর জন্য নোবেল পুরস্কারও দেয়, মানে স্ববিরোধী আচরণ। তারা যেটাকে বিজ্ঞান বলতেছে, এটা হোমিওপ্যাথিরা করলে এটা বিজ্ঞান না। তাহলে আমি এখানে এই এই আলোচনা থেকে যেটা বুঝাতে চাইলাম, একটা যে বিজ্ঞান হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো দুই ভাবে আপনার এইটাকে অনেক ভাবে প্রমাণ করা যায়। এটা অনেক আগে আমার নোট করা ছিল, এই জন্য এভাবে ছিল, এখন করলে হয়তো অন্যরকম করতাম। তে আমি এই নোটের মধ্যে যেটা প্রমাণ করার চেষ্টা করছি যে সেটা আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণা কিভাবে হয়, সেই নীতিগুলো যদি হোমিওপ্যাথিতে হয়ে থাকে তাহলে এটাও বিজ্ঞান। এখানে দেখানোর চেষ্টা করছি বৈজ্ঞানিক গবেষণা 3 ভাবে হয়, এবং হ্যানিম্যান হোমিওপ্যাথিতে এই 3টা পদ্ধতি ব্যবহার করছে, এই জন্য এটা বিজ্ঞান। ঠিক আছে, এটা প্রমাণ করার চেষ্টা করছি।
আর আরেকভাবে এটাকে বিজ্ঞান বলা হয়, যে বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা বৈশিষ্ট্য দিয়ে আমি বললাম থেকে বিজ্ঞান গবেষণা পদ্ধতি যেভাবে বিজ্ঞানকে নিরূপণ করে তার উপর একটা হয় যে বিজ্ঞানের বৈশিষ্ট্য দিয়ে যে কি করলে বিজ্ঞান হয়, সেটা হচ্ছে বারবার। বিজ্ঞানের প্রথম শর্ত হচ্ছে কোনো একটা ঘটনা যতবার আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে। যেরকম আপনার, আমি যদি বলি যে জ্বর, বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের 98 উপরের দিকে গেলে সেটাকে জ্বর হিসাবে বিবেচনা করা হয়, 99 থেকে আপনার 100-র উপরে এটাকে জ্বর হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এবং 106-এর উপরে জ্বর উঠলে মানুষের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। এটা আপনি যতবার প্রমাণ করবেন দেখবেন যে ততবার একই ফলাফল আসবে, ঠিক আছে। টেম্পারেচার আপনি দেখবেন যে 99-এর উপরে উঠে গেলে মানুষ অস্বস্তি বোধ করে, এটাই জ্বর, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো আছে কি, বারবার যে আপনি এটাকে বিজ্ঞান বলে বারবার একই রেজাল্ট আসবে, এটা হচ্ছে কি, ধরেন আহ এই যে পরিমাপের একক গুলো আবিষ্কার হয়েছে, ঠিক আছে। পরিমাপের একক, তারপরে আপনার ভর, ত্বরণ, গতি, বেগ, এগুলা যে সূত্রগুলো আছে, এগুলো আপনি যতবার ইয়ে করবেন, প্রমাণ করার চেষ্টা করবেন, দেখবেন একই ফলাফল আসবে, ঠিক আছে। এই জন্যে এটাকে বিজ্ঞান বলা হয়। হোমিওপ্যাথির ওষুধগুলা বা নীতিগুলা আপনি যতবার প্রয়োগ করবেন একই ফলাফল আসবে। সে 200 বছর আগেও 200 বছর আগেও আর্নিকা ওষুধটা যেরকম কাজ করতো, অ্যাকোনাইট ওষুধটা যেভাবে কাজ করতো, এখনো ঠিক একইভাবেই কাজ করে, কোনো ডিফারেন্স নাই। এর ভিতরে অন্য প্যাথিতে, অন্যান্য মেডিসিনে শত শত ওষুধ বাজেয়াপ্ত হয়ে গেছে। কিছুদিন আগে আবিষ্কার হওয়া টিকা বাজেয়াপ্ত হয়ে গেছে। কিছুদিন আগে আবিষ্কার হওয়া অনেক ওষুধ আপনার এখন আর ব্যবহার করা হয় না সাইড ইফেক্টের কারণে, ঠিক আছে, ক্ষতিকর প্রভাবের কারণে, ঠিক আছে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কোনোটাই আজ পর্যন্ত বাতিল বলে গণ্য হয়নি। যেটা একবার প্রমাণিত হয়েছে, প্রুভিং হয়েছে, সেটা চলতেছে। এটা বারবার, এই আর্নিকা ওষুধ পৃথিবীর শত শত কোটি মানুষের এই 200 বছরে একই ফলাফল নিয়ে আসছে। তারপরেও এই বর্তমান সভ্যতা অনেক সময় হোমিওপ্যাথিকে বিজ্ঞান বলে মানতে চায় না। তারাই বিজ্ঞানের থিওরি দিছে যে এটা বললে বিজ্ঞান হয়, ডাবল স্ট্যান্ডার্ড, আবার তারাই কয় এটা বিজ্ঞান না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার আপনারা একটু পড়ে নিন, পড়ে একটু বোঝার চেষ্টা করেন যে হোমিওপ্যাথি বিজ্ঞান কিভাবে, এটা আসলে দুই ভাবে প্রমাণ করা হয়। বর্তমানে হলে আমি নোটটা হয়তো করতাম, এটা কার্য পদ্ধতি বিবেচনা করে। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চিন আছে, রোগ কি, ঠিক আছে, রোগের শ্রেণী বিভাগ করো, এরকম একটা প্রশ্ন আসে। বুঝছেন, রোগ কি, এই প্রশ্নটাও খুব কমন একটা প্রশ্ন, কারণ এগুলো মৌলিক প্রশ্ন, এগুলো আপনাকে জানতেই হবে ডাক্তার হিসাবে। এই জন্য এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসে।
রোগ কি কেউ বলতে পারেন? হোমিওপ্যাথিতে রোগ কাকে বলে? জীবনী শক্তির বিশৃঙ্খলাকে এই রোগ বলা হয়। এখন আপনাকে তো বুঝতে হবে যে হোয়াট ইজ জীবনী শক্তি আর হোয়াট ইজ জীবনী শক্তির বিশৃঙ্খলা, তাই না? জি স্যার। জীবনী শক্তি হচ্ছে, এটাই হচ্ছে এলোপ্যাথি আর হোমিওপ্যাথির সাথে সবচেয়ে বড় ডিফারেন্স। সেটা হচ্ছে যে জীবনী শক্তি এমন একটা অদৃশ্য শক্তি যেটাকে দেখা যায় না, কিন্তু মানুষের সমস্ত মানুষটাকে নিয়ন্ত্রণ করে এই জীবনী শক্তিটা। এটা মানুষের আত্মা না, কিন্তু হ্যানিম্যান বলছে যে আত্মার সদৃশ, মানে আত্মার মতো একটা শক্তি। ঠিক আছে, এটা আত্মা নয়, বাট আত্মার মতো একটা শক্তি। আত্মার মতো একটা শক্তি যেটা পুরা মানুষটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এইটার বিশৃঙ্খলা মানে কি? এটা বিশৃঙ্খলা মানে এই শক্তিটা খুব সুশৃঙ্খল পদ্ধতিতে মানুষের জীবনটাকে নিয়ন্ত্রণ করে। খুব সুশৃঙ্খল পদ্ধতি নিয়ন্ত্রণ করে কেন? যেমন রাত হলে ঘুম আসে, তাই না? রাত হলে ঘুম আসে, এবং প্রতিদিনই, এর কোনো ব্যত্যয় নেই। যত বড় আপনি মানে মানুষই হন না কেন, যেই দেশের মানুষই হন না কেন, রাত হবে আপনার ঘুম চাপবে। সেটা একটু গভীর রাতে হতে পারে কারোর ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার। কারো সন্ধ্যার সময় হতে পারে, ঠিক আছে, কিন্তু রাত হলে ঘুম আসবে। এটাকে নিয়ন্ত্রণ করে শরীরের মধ্যে এই জীবনী শক্তি, এটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এইভাবে শুধু একটা উদাহরণ দেব, সবকিছু যেরকম আপনার শরীরে কোনো কিছু আক্রমণ করলে, সেটা বাইরে থেকে হোক আর ভিতর থেকে হোক, ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন কেউ যদি আপনাকে আঘাত করে জোরে সরে, দেখবেন যে জ্বর আসে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা নিয়ম, যে নিয়মটা শরীরের ভিতর থেকে কেউ একটা নিয়ন্ত্রণ করতেছে। যেই যায় শরীরে বড় ধরনের যেটাই ঘটুক, দেখবেন জ্বর আসে। ঠিক আছে, তাহলে এই জ্বর আসাটা কি একটা, কেউ এক ভিতর থেকে এই কাজটা করাচ্ছে, সেটা হচ্ছে জীবনী শক্তি। যে এলোপ্যাথির সাথে বা অন্যান্য মেডিসিনের সাথে ডিফারেন্স হচ্ছে এটা, যে তারা জীবনী শক্তি বলে কোনো জিনিস আছে তারা জানেও না, মানেও না। ঠিক আছে, তারা মনে করে চোখে যেটা দেখে, মেডিকেল টেস্ট রিপোর্টে যেটা দেখে, ওইটাকে মনে করে রোগ। আপনার শরীরের বাইরে যেটা দেখা যায় বা ভিতরে যেটা চোখে দেখা না গেলেও বিভিন্ন টেস্ট টেস্ট করে যে জিনিসগুলা পাওয়া যায়, এটারে রোগ বলে। তাহলে যে লোকটা, আপনারা এই কথা অনেক শুনছেন যে অনেকে বলে যে এত ডাক্তার দেখালাম, এত টেস্ট করালাম, ডাক্তাররা রোগ খুঁজে পায় না, এই কথা শুনছেন না? আমার ভালো লাগে না, রোগ খুঁজে পায়। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে তার সব তো দেখলেন, টেস্ট করলেন, তাহলে রোগ খুঁজে পেলেন না কেন? কারণ জীবনী শক্তি তো দেখা যায় না, আপনারা জীবনী শক্তিরে খুঁজে পান না, যার কারণে রোগ খুঁজে পান না। এই কারণে জীবনী শক্তি কি করে, একটা সুশৃঙ্খল পদ্ধতিতে কাজ করে। সেই সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে যখনই কোনো ধরনের ব্যত্যয় ঘটে, তখনই সেটা রোগ হিসাবে প্রকাশিত হয়। যেরকম শরীর সুন্দরভাবে চলতেছে, যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন জ্বর দেখা দেয়। ঠিক আছে, একইভাবে যদি কোনো মানুষ রাত্রি ঘুম আসে, কিন্তু সে যদি কোনো কারণে রাত জাগে, সারাদিন দেখবেন তার শরীরটা
খারাপ লাগবে, ঠিক আছে। এবং দীর্ঘদিন যদি কেউ এই অভ্যাসটা করে তার একটা রোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে একটা বয়সে এসে সে দেখবেন যে তার রাত্রে ঘুম আসে না, ঘুমের ওষুধ খাইতে হয়, তাহলে ঘুম আসে না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এইভাবে জীবনের শক্তির বিশৃঙ্খলাটাই রোগ। এইভাবে জীবনের শক্তির বিশৃঙ্খলাটাই রোগ হিসাবে হোমিওপ্যাথিতে বিবেচনা করা হয়, ঠিক আছে। তাহলে রোগ কি? আমি এখানে নোট করছিলাম যে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে ওই যে যেটা আপনারা বললেন জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ, অর্থাৎ জৈব সত্তা মানে বোঝেন তো, জৈব সত্তা বলতে এই যে মানব দেহ আর কি, মানব শরীর। জৈব সত্তার শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষার জন্য বজায় রাখার জীবনী শক্তির কাজ। জীবনী শক্তি সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ নানা ধরনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করে জৈব সত্তাকে সুস্থ ও স্বাভাবিক রাখার চেষ্টায় ব্রত থাকে। অবস্থায় ক্ষতিকর প্রাকৃতিক সূক্ষ্ম অশুভ শক্তির প্রভাবে জীবনী শক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তখন জৈব সত্তা রোগাক্রান্ত বলে বিবেচনা করা হয়। এমত অবস্থায় জীবনী শক্তি জৈব সত্তার ভেতর থেকে বাইরের দিকে বিভিন্ন লক্ষণ প্রকাশের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। এটাকে হোমিওপ্যাথিতে রোগ বলা হয়, ঠিক আছে। হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ মূলত দুই প্রকার। রোগের শ্রেণী বিভাগ করো, এটা আসতে পারে। রোগ মূলত দুই প্রকার। সাধারণত হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ দুই প্রকার বলা হয়। অ্যাকচুয়ালি একটু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে হ্যানিম্যানও বোঝেন রোগের আর একটা শ্রেণী বিভাগ আছে, যেটা মধ্যবর্তী শ্রেণী, যেটা সাধারণত আমাদের আলোচনায় পরীক্ষায় আসে না, পড়া হয় না। সেটা হচ্ছে রোগ দুই প্রকারই বলা হয়, একটা হচ্ছে চিররোগ আর একটা হচ্ছে অচির রোগ। মানে একটা তরুণ রোগ বলা হয় আর একটা হচ্ছে চির রোগ বলা হয়। ইংলিশে যেটাকে বলা হয় অ্যাকিউট ডিজিজ, আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এর মাঝখানে আর একটা রোগ আছে যেটাকে বলা হয় সাব অ্যাকিউট ডিজিজ, যে কথাটা সচরাচর আমাদের হোমিওপ্যাথিতে আলোচনা, এটা হ্যানিম্যানই বলছেন, বাট আলোচনা করা হয় না, ঠিক আছে। রোগকে দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু মধ্যবর্তী একটা জায়গা আছে। সেটা কি? একটা রোগ দুই প্রকার বলা হচ্ছে, একটা হচ্ছে চিররোগ আর একটা হচ্ছে তরুণ রোগ। চিররোগ আর তরুণ রোগ আগে এটা জেনে নিই, তারপরে ওটাকে বলতেছি। আপনারা পরীক্ষার খাতায় তিন প্রকার লিখলে নাম্বার কাটে নেবে, ঠিক আছে। তরুণ রোগ হচ্ছে আকস্মিক বা হঠাৎ ক্ষণস্থায়ী আক্রমণ করে, এরকম রোগকে তরুণ বা অ্যাকিউট রোগ বলা হয়। যেরকম এই যে আমি নিজে একটু কাশতেছি, দেখতেছেন না, শুনতেছেন মাঝে মাঝে বোধহয়। আমি একটু বেড়াইতে গেছিলাম 2 দিন আগে। এই যাতায়াতের সময় যে শীতকাল, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা বাতাসে ঠান্ডা লাগছে, একটু নাকটা কাটকে আছে, ঠিক আছে, একটু জ্বর আসছে হালকা হালকা, ঠিক আছে। এটাকে বলা হয় তরুণ রোগ। মানে হঠাৎ কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে একটু ক্ষণস্থায়ী আক্রমণ করে। এরা অনেক আছে, ডায়রিয়া হয় হঠাৎ করে, প্রচুর জ্বর হয়, হাই ফিভার, ডায়রিয়া, পেট ব্যথা, হঠাৎ মাথা ব্যথা, এই টাইপের রোগ যেগুলো হঠাৎ আসে এবং অল্প সময়ের মধ্যেই 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়, অথবা রোগী মারা যায়। যেরকম কলেরা হয়েছে, এত সিরিয়াসলি কলেরা হয়েছে, রোগী বাঁচানো যায় না, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাকিউট রোগ। হ্যাঁ, অ্যাকিউট রোগের বৈশিষ্ট্য কি? যে সেটা খুব হঠাৎ আক্রমণ করবে, খুব দ্রুত সে তার বহিঃপ্রকাশ ঘটাবে, বিকাশ ঘটাবে, ঠিক আছে। এবং হয় রোগী বাঁচবে নাই মরবে, দুইটার যে কোনো একটা। এবং সেই টাইমটা বেশি না, হয়তো 2-4 দিনের মধ্যে এই কাম সারা, 48 ঘন্টা 72 ঘন্টা এই, বা 7 দিন। এই জন্য বলে না, অনেক সময় বলে যে সিজনাল জ্বর ডাক্তার দেখালেও 7 দিন, না দেখালেও 7 দিন, ঠিক আছে।
এইটাকে বলা হয় অ্যাকিউট রোগ। হ্যাঁ, এতে অনেক সময় জীবনী শক্তি অত্যাধিক দুর্বল হয়ে গেলে জৈব সত্তার বিনাশ ঘটে, অথবা জীবনী শক্তি ক্ষমতাশীল হলে রোগকে পরাস্ত করে জৈব সত্তাকে সজীব করে তোলে। এই জৈব সত্তা মানে বুঝছেন তো, এই মানুষের শরীরটাই হচ্ছে জৈব সত্তা, বা প্রাণীর শরীরটাকে বলা হয় জৈব সত্তা। ঠিক আছে, যেরকম টাইফয়েড, হাম, ডায়রিয়া, নিউমোনিয়া, এইসব কথা হচ্ছেন। আর চিররোগ কি? এগুলো কি অ্যাকিউট রোগ। চিররোগ কি? এটা ইংরেজিতে ক্রনিক ডিজিজ বলা হয়। চিররোগ জীবনী শক্তিকে স্থায়ীভাবে আক্রান্ত করে জৈব সত্তায় দীর্ঘদিন যাবৎ অবস্থান করতে পারে, এমনকি আমৃত্যু পর্যন্ত মানুষের শরীরে অবস্থান করতে পারে। প্রাথমিক পর্যায়ে চিররোগ ধীরে ধীরে জীবনী শক্তিকে এমন ভাবে আক্রমণ করে যে জীবনী শক্তি অনেক সময় বুঝতেই পারে না আক্রান্ত হচ্ছে, অথবা রোগ শক্তিকে পরাজিত করতে না পেরে নিজেই আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, এটা বুঝছেন তো, জীবনী শক্তিকে ধীরে ধীরে আক্রমণ করে। ঠিক আছে, আমাদের দেশে একটা একটা কথা প্রচলিত আছে না, যে ছলে বলে কৌশলে। ঠিক আছে, তে এই ছলে বলে কৌশলের মতো জীবনী শক্তি কে আক্রমণ করে ধীরে 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 ধীরে। যেরকম ক্রনিক, ওই যে বললাম, একটা লোক যদি দীর্ঘদিন রাত জাগে, তাহলে একসময় তার নির্ঘুম বা ঘুমহীনতার রোগ তৈরি হয়। ঠিক আছে, এটা এটা ধীরে ধীরে হয়। এই যে ধীরে ধীরে যে অংশ হয়, অর্থাৎ অ্যাকিউটও না ক্রনিকও না, একটা মাঝামাঝি পর্যায়ে আছে না, এই মাঝামাঝি পর্যায়টাকে বলা হয় সাব অ্যাকিউট রোগ। ঠিক আছে, সাব অ্যাকিউট। এই সাব অ্যাকিউটটা সাধারণত আলোচনায় আসে না। ঠিক আছে, কিন্তু হ্যানিম্যান সাব অ্যাকিউটের কথা বলছেন। হ্যাঁ, এটা আসে না। আমাদের দেশে সাধারণত দুই ভাবে হোমিওপ্যাথিক রোগকে ভাগ করা হয়, অ্যাকিউট আর ক্রনিক। বাট সাব অ্যাকিউট রোগটাকে আর একটা যে শ্রেণী আছে সেটা বলা হয় না। আপনারা 3 প্রকার লেখার দরকার নাই, 2 প্রকারই লেখেন, নাহলে নাম্বার দিবে না। কিন্তু হওয়া উচিত, ঠিক আছে, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। তাহলে এখানে দুইটা জিনিস বোঝা গেছে, চিররোগ আর অচিররোগ কিভাবে কি জিনিস। তবে চিররোগের আর একটা বিষয় আছে, ওই যেটা বললাম, জীবনী শক্তি অনেক সময় বুঝতে পারে না, আস্তে আস্তে নিজেই আক্রান্ত হয়ে যায় অনেক সময়। পরবর্তীতে রোগ শক্তি ক্রনিক মায়াজমের সাথে মিশ্রিত হয়ে দীর্ঘায়ু লাভ করে। এখানে মায়াজমের একটা বিষয় আছে, যে এই যে রোগ শক্তি মায়াজমের সাথে মিশ্রিত, প্রত্যেকটা মানুষ যখন জন্ম লাভ করে তার মধ্যে কোনো না কোনো মায়াজম থাকেই। সেই মায়াজমের সঙ্গে ওই বিশৃঙ্খলাটা মিশে একটা স্থায়ী রূপ ধারণ করে। ঠিক আছে, এবং মায়াজমের সাথে যদি মিশে যায়, তাহলে এই রোগটাকে দূর করা খুব টাফ হয়ে যায়। কথা হচ্ছে, এটা হচ্ছে চিররোগ। আচ্ছা, আজকে তো আমি তো ওই যে আপনাদের বললাম যে আমি কিন্তু ক্লাস নেই না। ঠিক আছে, আমি ক্লাস নেই না, এবং আজকে যে টিচারের ক্লাস নেওয়ার কথা ছিল, ওনার মা অসুস্থ হওয়ার কারণে আমি ক্লাস নিচ্ছি। তাও আমার পুরাতন করা একটা নোট থেকে আমি ক্লাসটা নিচ্ছি, এবং এইগুলাই আপনাদের প্রশ্নে আসে। আমি এই নোটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। এখান থেকে সাধারণত প্রশ্নগুলো আসে। তা আমি আম, আসলে ওইভাবে সংক্ষেপে আলোচনা করতে পারতেছি না, একটু গভীর হয়ে যাচ্ছে আলোচনা। ঠিক আছে, এটা অলরেডি তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, যদি আমাদের ক্লাস 45 মিনিট। আলোচনা খুব বেশি দূর তো আগাইতে পারলাম না। যে এই প্রশ্নটা আসে, রোগ বলতে কি বোঝায় আর রোগের শ্রেণী বিভাগ করো। হ্যাঁ,
আর একটা প্রশ্ন আসে, রোগ আরোগ্যে হোমিওপ্যাথি ওষুধ ও এলোপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এটাও খুব কমন প্রশ্ন। সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আর এলোপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্য লিখো। আপনাদের এই দুইটা জিনিসের সম্পর্কে সবার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত বলতে হোমিওপ্যাথি ওষুধ আহ, সেটাই হোমিওপ্যাথি ওষুধ যেটা সুস্থ মানুষের উপরে প্রুভিং করা হয়। সুস্থ মানুষ ছাড়া হোমিওপ্যাথি ওষুধ প্রুভিং করা হয় না, যার কারণে হোমিওপ্যাথি ওষুধ একদমই ভিন্ন একটা ওষুধ। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্যর জন্য জায়গাতে এই কথাগুলো আসে যে হোমিওপ্যাথি ওষুধ সুস্থ সবল মানুষের উপরে প্রয়োগের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আর এলোপ্যাথি ওষুধ জীবজন্তুর উপরে, ঠিক আছে, জীবজন্তুর উপরে প্রয়োগের মাধ্যমে জীবজন্তুর উপরে প্রয়োগের মাধ্যমে এটাকে প্রুভিং করা হয়। প্রুভিং বোঝেন? প্রুভিং 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 প্রুফ প্রুফ করা, প্রমাণ করা। ঠিক আছে, প্রুভিং করা হচ্ছে প্রমাণ করা। আমরা বলি না যে তুমি এইটা ওই ঘটনাটা ঘটাইছে, তুমি প্রমাণ করো। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রুভিং। আচ্ছা, প্রুভিং করা হয় হোমিওপ্যাথি ওষুধ সুস্থ সবল মানুষের শরীরে। এই একটা জিনিস বুঝলে আপনার 3-4টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন। সুস্থ সবল মানুষের শরীরে কেন প্রুভিং করা হয়? যে মানুষের রোগ নাই, ঠিক আছে, তার ভিতরে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ নিজেই একটা রোগ, ঠিক আছে, যেই মানুষের মধ্যে কোনো রোগ নাই তার মধ্যে ওই রোগটা প্রবেশ করানো হয়। প্রবেশ করালে তার শরীরে ওই রোগটা কিছু লক্ষণ প্রকাশ করে। এই লক্ষণ সমষ্টি হোমিওপ্যাথিকে, এই লক্ষণ সমগ্রতাই হোমিওপ্যাথিতে রোগ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এই জন্য হোমিওপ্যাথিতে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগকে নয় রোগীকে চিকিৎসা করো। ঠিক আছে, অর্থাৎ সমগ্র যখন আপনি একটা হোমিওপ্যাথি ওষুধ সুস্থ মানুষের শরীরে দিবেন, তো তার মানে হোমিওপ্যাথি একটা রোগ আপনি, কৃত্রিম রোগ আপনি ওই মানুষের শরীরে প্রবেশ করালেন, এবং ওই মানুষের শরীরে সেই কৃত্রিম রোগটা বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করবে। সেই লক্ষণের মধ্যে আবার দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে মেন্টাল সিমটমস আর একটা হচ্ছে শারীরিক সিমটমস। ঠিক আছে, একটা হচ্ছে মানসিক লক্ষণ আর একটা হচ্ছে শারীরিক লক্ষণ। যেমন আপনি যদি অ্যাকোনাইট ওষুধ প্রুভিং করেন, তখন অ্যাকোনাইট ওষুধ যাদের মধ্যে প্রুভিং করা হয়েছে তাদের বেশিরভাগ মানুষই মানসিক লক্ষণে বলছে যে আমার মনে হচ্ছে আমি বোধহয় মারা যাব, আমার খুব ভয় লাগতেছে, আমি হয়তো যখন তখন মারা যাবে। অনেক মানুষ বলছেন আমি হয়তো আজকে রাত্রেই মারা যাব। অনেক মানুষ বলছেন আমি আজ রাত 10টা 30 মিনিটে মারা যাব। অর্থাৎ তারা মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত বলে দেয়, মানে যদিও ওই টাইমে মরে না কিন্তু তাদের মনে হয়। এটা হচ্ছে মাইন্ড সিমটম। আর একটা হচ্ছে তার ভিতরে শারীরিক একটা লক্ষণ প্রকাশ পায়। শারীরিক লক্ষণ বহু ধরনের হতে পারে। হয়তো তার ঠান্ডা লেগে, হঠাৎ ঠান্ডা লেগে জ্বর চলে আসছে ওষুধ খাওয়ানোর পরে। ঠিক আছে, এরকম অনেক কিছু হইতে পারে। এইগুলা যখন সুস্থ মানুষের শরীরে লিপিবদ্ধ করা হয়েছে, তখন তার ভিতর থেকে দুইটা জিনিস পাওয়া গেছে, একটা হচ্ছে শারীরিক লক্ষণ আর একটা মানসিক লক্ষণ। যেটা
অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে নাই। সকল চিকিৎসা পদ্ধতি কি করছে? জীবজন্তুর উপরে প্রয়োগ করছে, গিনিপিগ, ইঁদুর, ঠিক আছে, এদের উপরে প্রয়োগ করছে। প্রয়োগ করার ফলে ওষুধ প্রয়োগ করছে, প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে তাদের রোগটা মনে হয়েছে ভালো হয়েছে, আসলে ভালো হয় নাই। কারণ ইঁদুর বাদরেরা তো আর নিজেদের মানসিক অবস্থা তো প্রকাশ করতে পারবে না, ঠিক আছে, শুধু তাদের শারীরিক সিমটমটা নিয়ে ওই ওষুধটাকে প্রুভিং করা হয়েছে। এই কারণে দেখবেন যে এলোপ্যাথিতে মানসিক রোগের তেমন কোনো ট্রিটমেন্ট নাই, সমস্ত ট্রিটমেন্ট শারীরিক, ঠিক আছে। তাহলে সুস্থ মানুষের শরীরে ওষুধ প্রুভিং করা হয়, এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা প্রধান বৈশিষ্ট্য। আর এলোপ্যাথিতে বা অন্যান্য প্যাথিতে কি করা হয়? প্রাণী জীবজন্তুর উপরে প্রয়োগ করা হয়। আর আমি কিন্তু এটা এবার আমি যে আলোচনা করলাম এখানে এগুলো চলে আসে সমগ্র মানুষের লক্ষণ, অর্থাৎ শারীরিক ও মানসিক উভয় লক্ষণ বিবেচনা করে। কিন্তু এলোপ্যাথি ওষুধে মানসিক লক্ষণের কোনো মূল্যায়ন করা হয় না, ঠিক আছে। কেউ যদি বলে যে ডাক্তার সাহেব আমার জ্বর আসছে, তারা যাবেন আপনাকে নাফা প্যারাসিটামল দিয়ে দেবে। সে যদি বলে আমার জ্বর আসছে কিন্তু মনে হচ্ছে মরে যাব, তখন বলে যে অসুবিধা নাই, তুমি নাফা ট্যাবলেট খাও, ভালো হয়ে যাবে। সে মরে যাব, তার ভিতরে যে একটা মানসিক ভয় তৈরি হচ্ছে, এটা তার কাছে বিবেচ্য বিষয় না, ঠিক আছে। আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, পক্ষান্তরে অ্যালোপ্যাথি ওষুধ স্থূল মাত্রায় প্রয়োগ করা হয়। সূক্ষ্ম মাত্রার স্থূল মাত্রা এই ব্যাপারে কোনো আইডিয়া আছে আপনাদের? স্থূল মাত্রা হচ্ছে হোমিওপ্যাথি শুরু, স্থূল মাত্রা থেকে হোমিওপ্যাথি শুরু। একদম হোমিওপ্যাথির ওষুধের প্রথম ধাপ হচ্ছে স্থূল মাত্রা, ঠিক আছে। ধরেন পাওয়ার 1, ঠিক আছে, এটা হচ্ছে স্থূল মাত্রা। আর সূক্ষ্ম মাত্রা কি? ওইটাকে আরো সূক্ষ্ম ভাবে আরো আরো শক্তিকৃত করা, ঠিক আছে। তো এইটা কিন্তু বর্তমান হোমিওপ্যাথিক সমাজে এই স্থূল মাত্রাটা হিউজ চলতেছে। হানিম্যান যেখান থেকে হোমিওপ্যাথি শুরু করছিলেন, ঠিক আছে, মনে হয় আমাদের বাংলাদেশের ডাক্তাররা আবার ওই জায়গায় ফিরে গেছে ম্যাক্সিমাম, ঠিক আছে, অধিকাংশ জায়গাতে। সেটা হচ্ছে মাদার টিংচার বলে, মাদার টিংচার, ঠিক আছে। এই মাদার টিংচার হচ্ছে স্থূল মাত্রা। এলোপ্যাথি ওষুধগুলোতে মানে মাদার টিংচার বা স্থূল মাত্রা ব্যবহার করা হয়। যেরকম আপনি দেখবেন যে ওষুধের উপর লেখা আছে 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, অর্থাৎ ওইটার ভিতরে এই পরিমাণ মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম ওষুধ থাকে, ঠিক আছে। মাদার টিংচার হচ্ছে স্থূল মাত্রা। আর এই মাদার টিংচার থেকে যখন শক্তিকৃত করা হয় তখন সেটা হয় সূক্ষ্ম মাত্রা। তাহলে হোমিওপ্যাথিতে কি সূক্ষ্ম মাত্রা ব্যবহার হয়, এলোপ্যাথিতে স্থূল মাত্রা ব্যবহার হয়। হোমিওপ্যাথি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। হোমিওপ্যাথি আহ এলোপ্যাথিতে প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আর ওই যে যেটা এর আগে কিন্তু এই কথাগুলো বলে আসছে যে হোমিওপ্যাথি ওষুধ কোনো পরিবর্তন হয় নাই বা বাতিল হয় নাই শত শত বছরেও, কিন্তু এলোপ্যাথি ওষুধ বাতিল হয়ে গেছে, এরকম অনেক ওষুধ আছে। এই 5টা উদাহরণ লিখলেই আনা, ঠিক আছে। এতে যদি 5 নাম্বার থাকে, 5টাতে 5 দিতেই বাধ্য আপনাকে। এই 5টা পার্থক্য লিখলেই আনা, ঠিক আছে। ওষুধ এটা আসতে পারে। কেউ কিছু বললেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার
আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমি একদিন একটা ভিডিও দেখছি আর ওইখানে বলছে যে হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উপর নির্ভর করে, মানে না, প্রতিক্রিয়ার এটা একদমই একটা হ্যাঁ, ইভেন এটা একটা আমাদের একটা বইপত্রে লেখা যায়, আমাদের বইপত্রে এই জিনিসটা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বইতে দেখছিল উনি, বই মানে বই দেখে পড়াইছিল, তো ওই জন্য। আবার আরেকটা জায়গায় দেখছি বলছে যে হোমিওপ্যাথি ওষুধের শুধু প্রতিক্রিয়া না, এটার অ্যাকশন এবং রিঅ্যাকশন দুইটাই আছে। হ্যাঁ, সেটা তো ঠিক, অ্যাকশন এবং রিয়াকশন না থাকলে তো আর এটা কাজ করে না, তাই না? জি স্যার। সেটা হচ্ছে যে আপনার অ্যাকশন বলতে কি, ওই যে সুস্থ মানুষের শরীরে এটা লক্ষণ প্রকাশ করতে পারে, এটা অ্যাকশন। আর প্রতিক্রিয়াটা কি, অসুস্থ মানুষের যদি ওই লক্ষণগুলোই প্রকাশিত হয়, ঠিক আছে, তাহলে ওষুধটা তার অ্যাকশন প্রতিক্রিয়াটা দেখায়, অর্থাৎ ওই রোগটাকে আরোগ্য করে, সদৃশ্য বিধান হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছে যে নিউটনের তৃতীয় সূত্র আসলে কেমিস্ট্রির সূত্র দিয়ে তো আর আপনার ফিজিক্সের সূত্র দিয়ে তো আর বায়োলজির প্রমাণ করা যায় না। বায়োলজির সূত্র আলাদা, ইয়ে আলাদা। জি স্যার তবে বুঝতে এটা পারছি। প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসে, মানে কি বলবো ভাই, এগুলা বলতে গেলে তো মেজাজ গরম হয়, কথা বলছেন না? মানে আমাদের যারা এই সিলেবাস সিলেবাস করছে তারা মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটাইছে, এমন কিছু প্রশ্ন আর এমন কিছু জিনিস সংযোগ করছে যেগুলা সাথে হোমিওপ্যাথির ন্যূনতম সংসর্গ সম্পর্ক নাই। জি ঠিক স্যার আছে, বুঝতে পারছি। এই জন্যই তো দেখছেন না আমরা হোমিওপ্যাথি, আমি এর আগে আপনাদের বলছিলাম কিনা জানি না, এর যে কথাটা আমি প্রায়ই বলে থাকি যে সত্যিকারের হোমিওপ্যাথি কি জিনিস আপনার অধিকাংশ মানুষ দেখেনি নাই। ঠিক আছে, দেখেনি নাই, যেগুলা আশপাশে দেখেন, আবার আপনারা পড়ে যে হোমিওপ্যাথি হবেন ওটা হোমিওপ্যাথি না। ঠিক আছে, হোমিওপ্যাথি এখান থেকে বহু অ্যাডভান্স, বহু দূরে। এতটাই অ্যাডভান্স, এতটাই অ্যাডভান্স যে বর্তমান যেই কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে, এই কোয়ান্টাম ফিজিক্স এর পক্ষে সম্ভব হচ্ছে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে সেটা প্রমাণ করার। এতদিন বিজ্ঞানের ক্ষমতাই হয় না হোমিওপ্যাথি কেমনে কাজ করে প্রমাণ করে, সেই বিজ্ঞান আবিষ্কারই হয় নাই। এই কোয়ান্টাম ফিজিক্সের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পরে ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম ফিজিক্স, জেনেটিক থিওরি, ঠিক আছে, এইসব আবিষ্কার হওয়ার পরে এখন বোঝা যাচ্ছে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, বুঝছেন? এটা কি পরিমাণে অ্যাডভান্স। এই জন্য আমি হোমিওপ্যাথিকে বলি অতি বিজ্ঞান। অতি বিজ্ঞান, বিজ্ঞানের এখনো সামর্থ্যই হয় না হোমিওপ্যাথিকে পূর্ণরূপে দেখানোর। এতদিন তারা বললো যে হোমিওপ্যাথিতে কিছুই নাই, পানি ছাড়া কিছু নাই। আর এখন কোয়ান্টাম ফিজিক্স দ্বারা আবিষ্কার হচ্ছে যে না, হোমিওপ্যাথিতে আছে, সামথিং আছে, 200 শক্তি পর্যন্ত আবিষ্কার করা গেছে। ঠিক আছে, তাহলে যেটা 1M ওষুধ, যেটা 10M ওষুধ, যেটা 50M ওষুধ, যেটা সিএম ওষুধ, সেটা তো বহু দূরে, কেবলমাত্র বিজ্ঞান 200 শক্তি দেখতে পারছে। কথা বলছেন? জি স্যার বুঝতে পারছি। সো আপনার এই যে কি যেন দুইটা প্রশ্ন করলেন, একটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উপর নাকি হোমিওপ্যাথিটা নির্ভর করে, আরেকটা হচ্ছে বলছে হোমিওপ্যাথি ওষুধের রিঅ্যাকশন এবং অ্যাকশন দুইটাই আছে, সাইড আচ্ছা ইফেক্ট হোমিওপ্যাথি এবং প্রতিক্রিয়া। ক্রিয়া, ওই দৃষ্টিকোণ থেকে তারা প্রমাণ, ওই যে বললাম কি যে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে এক জিনিস, ঠিক আছে, এটা সব জায়গায় খাটে, এটা একটা পেট কাটা মধ্যংশর মতো, কিন্তু তার সাথে হোমিওপ্যাথি ওইটার উপরে ভিত্তি করে হোমিওপ্যাথি হয়েছে বা ওই নীতি হোমিওপ্যাথি ফলো করে তা না। ঠিক আছে, যেমন এটা একটা মতামত, এটা হোমিওপ্যাথির মূল নীতি না। নিউটনের তৃতীয় সূত্র কি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেকটা ক্রিয়ারই
সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এইবার আমি যদি বলি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে কি সবসময় সমান প্রতিক্রিয়া হয়? সবাই বলে যে রোগ বেড়ে যায়, এটা কি সমান প্রতিক্রিয়া হলো? জি না স্যার, এটা তো প্রতিক্রিয়া সমান বেশি হয়ে গেল প্রতিক্রিয়া না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো সমান প্রতিক্রিয়া হয় না, এটা তো হচ্ছে বেড়ে যায়। বেড়ে গেল। তাহলে নিউটনের তৃতীয় সূত্রের সাথে মিলছে। নিউটনের তৃতীয় সূত্র কি? টু এভরি রিয়াকশন দেয়ার ইজ ইকুয়াল দেয়ার ইজ সমান, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি একটা বলকে আপনি 1 ফিট দূরের থেকে ছুঁড়ে মারেন একটা নির্দিষ্ট শক্তিতে, তাহলে ওইটা ওই 1 ফিট পরিমাণে উঁচু হবে। তাহলে এই একটা কথা দিয়ে তো প্রমাণ করা যায় যে ওইটার সাথে এটা মিল নাই। ঠিক আছে? জি স্যার, জি। হ্যাঁ, মিল কোন জায়গায় আছে? প্রতিক্রিয়া আছে, কিন্তু সমান প্রতিক্রিয়া নেই। একটা সূত্র কিভাবে ইমপ্লিমেন্ট হয় আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি, সেটা হচ্ছে বারবার একই ফলাফল নেওয়া, তখন সেটাকে বলা হয় বিজ্ঞান। হোমিওপ্যাথিতে যদি আপনি নিউটনের সূত্র প্রয়োগ করেন তাহলে একবার সমান প্রতিক্রিয়া হবে আর 100 বার হবে প্রতিক্রিয়া বেশি, তার মানে সূত্র ল ভঙ্গ। আর পরীক্ষায় লিখতে হয় বলে লিখবেন। ঠিক আছে? আমার একটা পাবলিকেশন আছে, একটা প্রোডাক্ট আছে, ওটা হলো সৌরজগতের মানচিত্র। এই সৌরজগতের মানচিত্রে আমি যখন প্রথম বের করি 2013-14 সালের দিকে, তখন আমাকে একটা প্রশ্ন খুব জর্জরিত করে ফেলা। সেটা হচ্ছে যে আমার এখানে গ্রহ 8টা। ঠিক আছে, আমাকে সবাই প্রশ্ন করতো যে গ্রহ 9টা না, আপনি ভুল লিখছেন। আর বাঙালি তো জানেনি, গালিগালাজ বন্ধ করে। ঠিক আছে, আসলে গ্রহ 8টা, এখন পর্যন্ত মানুষ জানে গ্রহ 9টা। এটা আমাকে বহুজন বলছে যে আমাদের স্কুলের বইতে তো গ্রহ লেখা আছে 9টা, আমরা কি করব? এখন আমার প্রশ্ন হচ্ছে, স্কুলের বইতে যা আছে তাই লেখেন, নাহলে তো নাম্বার দেবে না। কিন্তু জানে রাখেন গ্রহ 8টা। একইভাবে আপনাদেরকে বলতেছি যে আপনি জেনে রাখেন যে নিউটনের সূত্র হোমিওপ্যাথির সাথে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু এটা আপনাদেরকে পড়ানো হয়। ঠিক আছে? কেন জানেন? যারা এই যারা এই প্রশ্নগুলা সেট করছে তারা হোয়াট ইজ সায়েন্স এটাই জানে না। তারা হয়তো ভালো হোমিওপ্যাথ ছিল, বাট বিজ্ঞান কি জিনিস, কিভাবে কাজ করে এটা জানে না। এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, কিছু বলার নেই আর কি। আর কারো কোনো কোশ্চেন? স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে, আপনাদের অ্যাডভান্স গ্রুপের ব্যাপারে যদি কিছু বলতেন, যেহেতু আমি নিউ ফার্স্ট ইয়ার, ওর জন্য আমি হয়তো ভর্তি হইতে পারি না, ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য না, এটা যারা হোমিওপ্যাথি 4th ইয়ারে পড়েন বা যারা পাস করছেন তাদের জন্য অ্যাডভান্স। এটা অনেক বড় একটা প্রোগ্রাম। আচ্ছা এটা ঠিক আছে স্যার, আমি আমি কোনো ভাবছি হয়তো এটা ফার্স্ট ইয়ার থেকে আপনারা পড়েন। না না, এটা কোনো সার্টিফিকেট কোর্স না, এবং এটা আমাদের পেইড প্রোগ্রাম, এটা পেইড প্রোগ্রাম। ঠিক আছে, এটা প্রত্যেক মাসে আছে 1500 টাকা। ঠিক আছে, এবং ওইটা হচ্ছে আপনার ওই একজন দক্ষ ডাক্তারের সাথে থেকে মানুষ শেখার চেষ্টা করে, তার বিকল্প কিন্তু অ্যাডভান্স লেভেলের। এখানে 200টা ক্লাস হয় 1 বছরে, একদম অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে সবকিছু। আর ওই প্রোগ্রামে কিছু ঝামেলা হচ্ছে, যে কারণে আমরা আপনাদের শুরু থেকে শুরু করতেছি। কারণ ওই প্রোগ্রামে 4th বর্ষে পাস করা ডাক্তারদের আমাদের একদম প্রথম থেকে শেখাইতে হয়। ঠিক আছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাদেরই শিখাই প্রথম থেকে। আর কেউ কোনো কোশ্চেন থাকলে, আমাদের আজকে কিন্তু বহুক্ষণ ক্লাস হচ্ছে, আমরা 8টা 15-এ ক্লাস শুরু করছি।
স্যার আমাদের প্রথম বর্ষের মেডিকেটা স্যার সাজেশনটা হ্যাঁ, আপনার আপনাদের শিটটা দেওয়া হয়নি। ম্যাথমেটিক্যাল আলোচনাটাও দেওয়া হয় নাই, সাজেশনও দেওয়া হয় নাই। ঠিক আছে, ওটা রেকর্ডিং একটু ঝামেলা হয়েছে। আর সাজেশন গুলা আমরা আজকে থেকে কিছু পাবলিশ করা শুরু করব। কালকে বা সর্বোচ্চ পরশু দিনের মধ্যে সাজেশন সব পেয়ে যাবেন, সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন। আর উত্তরগুলা যতটুকু আমাদের টিচাররা রেডি করছে তার বেশি তো আমি দিতে পারবো না, যতটুকু রেডি করছে ততটুকু দিতে পারবো। মূলত এই বছরে আমাদের এটা একটা ট্রায়াল প্রোগ্রাম ছিল, যে আপনাদের স্বতঃস্ফূর্ততা, জানার আগ্রহ এবং আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আমি কুষ্টিয়া থেকে রেশমা খাতুন বলছিলাম। আচ্ছা, আমি একটা কথা বলতেছি, একটু শেষ করে নিই তারপরে বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, তো বলেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদের একটা ট্রায়াল দিচ্ছি, যতটুকু উপকার আপনাদের আসে আমরা ততটুকু করতে পারবো। আর যেহেতু পরীক্ষা, আমরা জানছিলাম যে পরীক্ষা হবে শেষের দিকে এই মাসের, কিন্তু আহ একটু যেহেতু মাঝামাঝি হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো ক্লাস 10-12 তারিখের পরে আর কন্টিনিউ করতে পারবো না। এই পর্যন্ত যতটুকু আপনাদের সাপোর্ট দিতে পারি, হ্যাঁ, আমরা দিব। এবং আমরা আপনাদের পুরো সাজেশনটাই দিব। হয়তো সম্পূর্ণ উত্তরপত্র দিতে পারবো কিনা বলতে পারতেছি না। আচ্ছা, কুষ্টিয়া থেকে কে যেন বলছিলেন, কিছু বলতে চাচ্ছিলেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই ক্লাসের ভিডিওটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড অলরেডি হচ্ছে, আপনার কথাই রেকর্ড হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে সকালের টাইমটা মেয়ের স্কুলে থাকা হয় তো এই জন্য জয়েন করাই হয়। আর আমাদের ক্লাস রাত্রে দেওয়া যায় না স্যার, রাত্রে তো এই যে 4th ইয়ারের ক্লাস নেয়। মানে ব্যাপারটা হচ্ছে, রাত্রে আমাদের পেইড প্রোগ্রামের ক্লাস হয় ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে। জি আমাদের অ্যাডভান্স লেভেলে একটা প্রোগ্রাম আছে, সেটার ক্লাস হয় রাত্রে, ঠিক আছে। যার কারণে আপনাদের শিডিউল আমরা দিতে পারি না। তবে আপনাদের জন্য আমরা এই মাসে তাদের প্রোগ্রামটা হয়তো বন্ধ রাখতে পারি। এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। কিছু প্রোগ্রাম আপনাদের রাত্রে দেওয়া যেতে পারে। আর আচ্ছা স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আর কি, আজকে এই পর্যন্ত রাখি। আমরা অনেকক্ষণ আলোচনা করছি। জি স্যার, অনেক উপকার হলো স্যার। তবে আসসালামু ক্লাসটা আলাইকুম। স্যার আরো 1 মাস আগে নিলে ভালো হতো। হ্যাঁ, ভালো তো হইতো। আসলে এখানে আমরা 4th ইয়ার পর্যন্ত মোট 23-24টা সাবজেক্টের উপরে ক্লাস, কথা বুঝছেন। আর জি স্যার। আমরা আমরা চাইছি আপনাদের এই আগ্রহ কেমন দেখতে, এই জন্য এই বছর শুরু করলাম। আগামী বছর থেকে আপনারা নিয়মিত ক্লাস করতে পারবেন পুরা এটার বছর একটা ধরে, শুরু হলো, যখন শুরু করছেন তখন আস্তে আস্তে আল্লাহর রহমতে মনে হয় ভালো হবে। ঠিক আছে। এই জন্য আপনারা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই আমাদের পূর্ণদমে ক্লাস পাবেন, ঠিক আছে। এই জি আর স্যার। কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি জি স্যার। এটা দিয়ে দেব আপনাদের, আমার করা নোটটা। এটা আমার করা নোট অনেক আগে, ঠিক আছে। জি সেটাকে স্যার। আপনারা জি একটু স্যার। এডিট করে নিয়েন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন।